বলে আরিশের সামনে গিয়ে সুন্দর একটা হাসি উপহার দিয়ে আরিশের মতো লুঙ্গি জাগিয়ে জাগিয়ে মুখে লুঙ্গি ডান্স গানটা বিড়বিড় করে নাচতে লাগলো। ওদের লুঙ্গি ডান্স শেষ হতেই কাজিন মহলে সব স্টেজে উঠে চিকনি চাবিলি চুপকে রাঙিলি দোয়া খুলছে আই। 3.5 মিনিটের গানটায় একসাথে নাচ শেষ করে সবগুলো ক্লান্ত হয়ে এক একটা চেয়ারে বসে পড়ল। এইবার বুড়ো বুড়িদের পালা। ওনাদের নাচতে বলায় প্রথমে ওনারা নাচতে না চাইলেও ওদের জোড়াজুড়িতে যুথির নানা নানি, ফারির নানি, রাদিফের নানা নানি সবাই স্টেজে উঠে এখন নাচ দিল, যা দেখে ছোট থেকে শুরু করে বুড়োরা না হেসে পাইল না। বিশেষ করে যুথির নানির নাচ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার পালা। কি ভৌতিক স্টাইলের নাচ! আরিশের নানা নানি কেউ বেঁচে নেই, ওর মামারা আর খালারা এসেছেন বিয়েতে। ওনাদের বিখ্যাত নাচ শেষ হতেই যুথিদের নাটকের পালা এলো। তাই ওরা ক্যাটাগরি অনুযায়ী যে যার সাজ দিতে মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো আরিশ। আরিশকে দেখে যুথি কিছু বলবে তার আগেই আরিশ বলল, মৌ কোনো জামাই সাজবে না, ও তোদের নাটকের বউ হবে। আরিশের এমন কথায় সবাই সবার দিকে তাকিয়ে ফারি ভ্রুকুসকে বলল, ও না হলে জামাই হবে কে? কেন আমি? তুমি? চোখ দুটো বড় বড় করে আরিশ আর দাঁড়ালো না, যুথির হাত ধরে স্টেজের দিকে যেতে যেতে বলল, জামাই বউ আমি আর মৌ, তোরা কে কি সাজবে তাদের রেডি হয়ে আয়। কি আর করার, আরিশ ভাই তাদের সাথে অভিনয় করবে এটা ভাবতেই কেমন লাগছে। তবে ছেলের বাড়ি যেতে দেরি হয়ে যাবে বলে ওদিকে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ফারি মাতবর চাচা সাজল। ওর আব্বুর পাজামা পাঞ্জাবি পরে, সুচি সাফন খানের ফতুয়া লুঙ্গি পরে ঘটক সাজল। তানিশা, শালি এভাবে পাঠ অনুযায়ী এক একজন এক একটা পরে চলে এলো আবারও স্টেজে। ওদের এমন সাজ দেখে চোখ কোঠায় উঠে গেল সাফন খান, সাইফুল খানের সাথে ওনাদের কর্তিরা তো আছেনি। ওনারা মুস্কি হাসলেন। ওনাদের ছেলেমেয়েরা যে এতটা আনন্দ করতে জানে, বিয়ের অনুষ্ঠান না বাতলে হয়তো জানাই হতো না। ওরা রেডি হয়ে আসতেই যুথি আরিশের কাছে একটু ঘেঁষে ফিসফিসিয়ে বলল, আপনি যে চলে এলেন অভিনয় করতে, জামাইয়ের অভিনয় পারবেন? জানি না। যুথি আরিশের মুখে জানি না শুনে নিঃশ্বাস ছেড়ে আয়নের আনা তখনকার একটা লুঙ্গি এনে ওর হাতে দিয়ে বলল, নিন এটা পরুন আর শার্টটা খুলুন। কেন? এটাই জামাই পরার থাকবে। আমি পারবো না। তাহলে আমি আপনার বউ হব না? বউ তোকে আমারই হতে হবে। তাহলে লুঙ্গি পরেন, শার্টটা খুলেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে যুথি লুঙ্গিটা নিজেই আরিশকে কোনোরকম পরিয়ে গায়ের শার্টটা টেনে খুলে ভেতরের স্যান্ডেল গেঞ্জিটা টেনে টুনে ছিঁড়ে দম নিয়ে বলল, এবার পারফেক্ট। যুথি আরিশের নতুন গেঞ্জিটা ছিঁড়ে ফেলতে আরিশ রাগি চোখে তাকিয়ে দাঁতের উপর চেপে বলল, এটা কি করলে? যুথি একটু বেশি আবেগী হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলার সাজিদা খানের কথায় ও আরিশের এমন ডিপলি নরম ব্যবহারে। ওর মনেই ছিল না আরিশ কতটা ডেসপারেট, গম্ভীর রাগী মানুষ। সেখানে ও কিনা আরিশের গেঞ্জিটা ছিঁড়ে দিল। যুথিকে কাচুমাচু করতে দেখে আরিশ বিরক্তির নিঃশ্বাস ফেলে ওর হাতটা টেনে কাছে এনে বলল, একদম ঢং করবি না, বিরক্তি লাগে আমার। তৎক্ষণে ফারি মাতবর চাচা নাটকটা প্লে করে আরিশকে তাড়া দিয়ে বলল, ভাই শুরু হয়ে গেছে। ব্যাস কথার তালে তাল মিলিয়ে সবগুলো অভিনয় শুরু করলো। আপনার চেতেন না মাতবর চাচা, চুপ করে বল, আপনার চেতেন না। আর ওদের অভিনয়ে গড়াগড়ি করে হাসতে শুরু করলো বড়রা সবাই। শেষ পর্যায়ে এসে যখন ফারি লুঙ্গি জাগিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আরে তুই শালা মানুষ খারাপ, লাঠির বাড়ি খা। বলে সবাই আরিশের পিঠে মারতে শুরু করলে। যুথি দৌড়ে এসে কান্নার অভিনয় করে ফারির হাত ধরে বলল, মারবেন না, মারবেন না মাতবর্গ, ও মাতবর্গ মারবেন না। মোর স্বামী রে, শোনেন মাতবর্গ, আমাগরে মাফ করে দেন। বলে নিচ থেকে আরিশকে তুলে বাড়ি চলে যেতে নিলে আরিশ সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ব্যক্তিত্বে ফিরে এসে স্টেজে বসেই যুথিকে কুলে তুলে সবার উদ্দেশ্যে একটু চেঁচিয়ে বলল, দুনিয়া একদিক, বউ একদিক। বউয়ের খুশির জন্য মাঝে মাঝে নিজের খরচ ছেড়ে এমনটা হওয়া যায়, কারণ সবার ঊর্ধ্বে বউ। তাই আমি আমার মৌকে নিয়ে গেলাম। বলে কারো দিকে আর না তাকিয়ে রাফ পায়ে হেঁটে ভেতরে চলে গেল। বিয়ে বাড়ি বলে কথা, চারদিকে ব্যস্ততায় পার হচ্ছে সবার। কিছুক্ষণ বাদেই গাড়ি ছেড়ে দিবে হলুদ ডালা নিয়ে ছেলেদের বাড়ি যাওয়ার জন্য। এখনও তত্ত্বগুলো সম্পূর্ণ সাজানো হয়নি। ইভাকে মাত্র হলুদ লাগিয়ে গোসল করানো হয়েছে। এখানে একটু লেট হওয়ার কারণে এখানে ডালা সাজাতে এই দেরি হওয়া। এখন ওদের অভিনয় শেষ হতেই আরিশ যুথিকে স্টেজ থেকে সোজা রুমে নিয়ে আসে। যদিও যুথি বারবার বোনের গায়ে হলুদ দেওয়ার জন্য নিচে নামতে চাইছিল, কিন্তু আরিশ তাকে
ওখানে যেতে দেয়নি বলে যুথি চোখ মুখ ছোট ছোট করে ঢোক গেলার মতো কয়েকবার গিলে মুখটা দুঃখী ভাব করে বলল, এমন করছেন কেন? একটু যাই না। আপুর জন্য 4 ফ্লেভারের কেক আনানো হয়েছে। আমাকে রেখে ওরা সব খেয়ে ফেলবে। প্লিজ যেতে দিন। মৌ, কানে কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, ভালো লাগছে না। কেক? আরিশ যুথির ইনোসেন্ট চেহারা দেখে হুট করেই ওর হাত টেনে বিছানায় ফেলে ওর ওপর ভর করে ফিসফিসিয়ে বলল, 4 ফ্লেভার নয়, যত ফ্লেভারের কেক খেতে চাস খাওয়াবো, কিন্তু এর বিনিময়ে আমায় কি দিবি? যুথি চুপ করে আছে দেখে আরিশ ঝুঁকে ও ঠোঁটে চুমু খেতে খেতে নেশা ধরানো কণ্ঠে বলল, আমার প্রাইভেসি চাই মৌ, কেন বুঝিস না এটা? যুথি আরিশের এহেন কাণ্ডে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নিল। এমনিতেই সবসময় ওর মন আরিশের কাছে থাকার জন্য উড়ুড়ু করে, এখন আবার তার এত সহনিকটে আরিশকে দেখে কেমন শরীরটা কেঁপে উঠল, তলপেটের মধ্যে কেমন প্রজাপতি দৌড়াদৌড়ি শুরু করলো। আর এমনিতেই আমার আশেপাশে থাকলে একটুতেই কন্ট্রোললেস হয়ে পড়ে। আদর করব বলে। এখন যদি আরিশের সাথে আমিও দুর্বল হয়ে যাই তাহলে কাম সারছে। তাই কোনো রকম আরিশকে ঠেলে সরাতে যেয়ে তুতলিয়ে বলল, আম, আপনাকে তো বলেছিলাম আমার সময় চাই। আম, আপনার জন্য সারপ্রাইজ আছে ওর আর কথা শেষ করা হলো না, তার আগেই ওকে থামতে হলো আরিশের কাণ্ডে, কারণ আরিশ যুথির গলায় মুখ ডুবিয়ে গভীর চুম্বন করতে ব্যস্ত। যুথির সমস্ত সত্তা কেঁপে উঠল, সাথে ওর ভারী নিঃশ্বাস তো আছেই। আরিশের ঘনিষ্ঠতা বাড়ায় যুথি বিছানার চাদর খামছে ধরল। দুজনের কেমিস্ট্রি এতটাই কাছাকাছি মনে হচ্ছে, এভাবে আর কিছু মুহূর্ত থাকলে দুজনে কন্ট্রোল হারাবে। হলো তাই। আরিশ কন্ট্রোল হারিয়ে শার্টের প্রথম দুটো বোতাম খুলতেই দরজায় করাঘাতের শব্দে দুজনেই হুঁশে আসে। যদি হুঁশ ফিরতেই কী হতে যাচ্ছিল মনে আসতেই লজ্জায় চোখ মুখ হাত চেপে ঠোঁট কামড়ে ধরল। তৎক্ষণে আরিশ ও যুথির দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বিরক্ত হয়ে উঠে বসে দাঁতের দাঁত চেপে দরজার দিকে তাকিয়ে বলল, বালের বাচ্চাগুলো আসার টাইম পেলো না, যে সময়টা বউয়ের সাথে একটু টাইম স্পেন্ড করতে চায় তখনই বাগড়া দিতে আসে। তৎক্ষণে আবার দরজায় করাঘাতের শব্দে যুথি মুখটা ছোট করে একবার আরিশের দিকে তাকিয়ে ছোট ছোট পায়ে দরজাটা খুলে দিতেই দেখে রোদ দাঁড়িয়ে আছে। রোদকে দেখে যুথি কিছু বলতে নেবে তার আগেই রোদ বলল, বড় আম্মু, তোমাদের এখনই নিচে ডাকছে, তত্ত্ব নিয়ে যেতে হবে। বলে ওদের কোনো কথা না শুনেই রোদ দ্রুত পায়ে হেঁটে চলে যায়। রোদকে চলে যেতে দেখে যুথি ঘুরে আরিশকে কিছু বলবে, এবারও কিছু বলার আগে আরিশ বলল, দরজাটা দিয়ে আয়, আমরা কোথাও যাবো না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় পার হয়ে 1 মিনিট হতে আরিশের রাগী চোখে যুথির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, কাছে আসতে বললাম না? যুথি কান্নারত চোখ দুটো নিয়ে ছোট ছোট পায়ে আরিশের কাছে এসে বসতেই আরিশ ওকে টেনে কোলের মধ্যে নিয়ে জড়িয়ে বলল, আজ থেকে আমার সামনে কান্না করা নিষিদ্ধ তোর জন্য। এই চোখের পানি ভবিষ্যতে তোর চোখে যেন না দেখে। আরিশ কথাটা শেষ করতেই যুথি তৎক্ষণে ঘুরে ওর গলা জড়িয়ে ফুপিয়ে উঠে বলল, কেন আটকে রাখছেন? আমার যেতে ইচ্ছে করছে, তো প্লিজ যেতে দিন। মৌ, কোনো ছেলেদের সাথে কথা বলবো না, দরকার হয় আপনি আমার সাথে যাবেন। আমি সারাক্ষণ আপনার সাথে পায়ে পা মিলিয়ে চলবো। তবু চলুন না, ওরা যাবে তো সবাই। নিচে গেলে কি দিবি? আপনি যা চাইবেন তাই দিব। ভেবে বলছিস? হুম। কি আর করার, যার জন্য গোটা দুনিয়া ছেড়ে দিতে পারে সেখানে একটু নিজের বোনের বিয়ে বাড়িতে যেতে ইচ্ছা পোষণ করেছে, সে নিয়ে যেতে পারবে না? আরিশ গম্ভীর নিঃশ্বাস ফেলে যুথিকে টেনে সামনে এনে ওর চোখের চিকচিক করা পানি মুছে দিয়ে বলল, ঠিক আছে। ওর কথাটা বলতে দেরি, কিন্তু যুধির ওকে জাপটে ধরতে দেরি হলো না। সব তত্ত্ব ডেকোরেট করা হয়ে গেলে ওরা 3টা গাড়ি করে রওনা হলো। গোটা রাস্তা আরিশ যুধির ছোট নরম তুলতুলে হাত দুটো শক্তপোক্ত হাতের মুঠোয় চেপে রাখলো। লং জার্নি শেষ করে ওরা পৌঁছালো খানবাড়ির বিয়ের গেটে। প্রতিটা গাড়ি থেকে কাজীর মহল পাশাপাশি বড়রা যারা এসেছেন নেমে পড়তেই যুথিও নেমে দাঁড়িয়ে আরিশের হাত থেকে হাত ছাড়িয়ে হলুদ তত্ত্বগুলোর থেকে একটা ডালা হাতে নিয়ে গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে চারপাশটা সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করতে লাগলো। যুথিকে এভাবে না বলে চলে যেতে দেখে আরিশ সেদিক তাকিয়ে হাত দুটো মুঠোবদ্ধ করে নিয়ে মনে মনে আওড়ালো, এর জন্যই অবাধ্য বেয়াদব মেয়েকে এখানে আনতে চাইছিলাম না। বলেও ওর সামনে পা বাড়ায়। যুথি নিজ মনে হলুদের ডালাটা হাতে নিয়ে হবু দুলাভাইয়ের বাড়িটা কেমন করে সাজানো হয়েছে দেখার জন্য ভেতরে ঘুরঘুর করে ঘুরতেই হঠাৎ কারোর সাথে ধাক্কায় মাটিতে পড়ে আচারিক কণ্ঠে লোকটার চেহারা না দেখেই বলল,
আল্লাহ যে আমাকে ফেলে দিল, আমার স্পেশাল সাজ নষ্ট করলো, তাকে আমি অভিশাপ দিলাম, তার টুনটুনিতে যেন বলা কামড় দেয়। হুম। তাড়াহুড়োর দরুন মেয়ের বাড়ির লোকেরা এসে পড়েছে শুনে তাদের রিসিভ করবে বলে তাড়াহুড়ো করেই বের হচ্ছিল এই বাড়ির ছোট ছেলে রকি। গেট পর্যন্ত আসতেই এমন আপত্তিকর বিষয়ে সেও কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে। তার ভেতর এমন অভিশাপ শুনে চোখ দুটো বড় বড় করে নিচের দিকে তাকিয়ে বলল, মানুষ অভিশাপ দেয় জানতাম, কিন্তু এইটা আপনি কেমন অভিশাপ দিলেন ডাইরেক্ট আমার টুনটুনি নিয়ে? যুথি মাটিতে পড়ে গেছে দেখছে, কিন্তু এই পোলাটা হাত পর্যন্ত বাড়াচ্ছে না ওকে সাহায্য করতে। তাই কোনো রকম কোমর চেপে উঠে দাঁড়িয়ে বলল, তো আপনি যে কাজ করেছেন, আপনাকে আর কিভাবে অভিশাপ দিব আমি? আপনি আমার এত সুন্দর সাজ নষ্ট করেছেন। শেষ কথাটুকু বলে নিজের দিকে একবার তাকালো। যুথির এমন কথায় রকি ভ্রু কুঁচকে ঠ্যাস মেরে বলল, আপনি যে সাজ দিয়েছেন তাতে তো আপনাকে 20 সুন্দরী ঐশ্বরিয়া লাগছে। একদম ঠেস দিয়ে কথা বলবেন না। বলে এবার রকির দিকে ভালোভাবে তাকাতেই আর্মি হেয়ার কাট স্টাইল চুল, লম্বা 5 ফিট 10 ইঞ্চি দাঁত বের করে হাসা, শ্যাম গায়ের বর্ণ সব মিলিয়ে ক্রাশ খাওয়া যায়। কিন্তু যুথি ক্রাশ খেতে চেয়েও খেল না, কারণ যুথির তো ক্রাশ খাওয়া বারণ। সে তো অন্য কারো আমানত, অন্য কারো বউ। সবচেয়ে বড় কথা, সে তো তার স্বামীকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। ওর এইসব ভাবার মধ্যে আরিশ ওদের দেখেও না দেখার মতো যুথিকে ক্রস করে ভিতরে চলে যেতেই যুথি সেদিকে একবার তাকিয়ে কটমট চোখে আবারও রকির দিকে তাকিয়ে বলল, মিচকা শয়তান বেটা একটা। আপনার জন্য গম্ভীর লোকটা আমার উপর রাগ করলো মনে হয়। বলে ওকে এক প্রকার অ্যাভয়েড করে চলে যেতেই যুথি ভাবা জায়গা খেলো। এই লোকটা ওকে এভাবে অ্যাভয়েড করলো। যুথি ফোঁস ফোঁস নিঃশব্দে নিতে নিতে চাপা কণ্ঠে বলল, গাব গাছের গোড়া একটা। তোর বউ মোটা হবে, তুই কোলে নিতে পারবি না, মনে রাখিস। বলে সামনের দিকে এগিয়ে আরিশকে খুঁজলো। যুথি চারপাশটা খুঁজতে খুঁজতে তার কানে এলো কিছু কথা। এই যে বেআইন, কেমন আছেন? আপনি আবার কে? আমি রনি ভাই আর মামাতো ভাই সীমান্ত। ভালো। বলে চলে যেতে নিলে সীমান্ত ছেলেটা তার সামনে এসে দাঁত কেলিয়ে বলল, আরে বেআইন, আপনি যান কই? আপনাদের জন্য আমাদের তরফ থেকে স্পেশাল বসার জায়গা করা হয়েছে। আপনার কোদালের মতো দাঁতগুলো নিয়ে আপনার ওই স্পেশাল জায়গা গিয়ে বসান। আমি মরি আমার জ্বালায়, আর উনি আসছে ওনার স্পেশাল জায়গা নিয়ে। শেষ কথাটুকু মনে মনে বিড়বিড় করে ভেঙচি কাটল। সীমান্ত যুথির কথা উপেক্ষা করে কেমন দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে আসেন তো, আপনাদের জন্য খেলা রেখেছি, খেলবেন চলেন। সীমান্তর কথায় যদি কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই আরিশ সীমান্তর পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলল, শুনতে পাওনি? ও তোমার সাথে যাবে না। তাহলে তোমার সাহস? আরিশকে রেগে যেতে দেখে যুথি ব্যস্ত পায়ে আরিশের কাছে এসে ওকে জড়িয়ে একটু দূরে ঠেলে গলার স্বরটা আস্তে করে কোমল কণ্ঠে বলল, সরি, ভুল হয়ে গেছে আমার। আর এমন হবে না। তবু আপনি এখানে কারোর সাথে রাগারাগি। তৎক্ষণে আরিশ রক্ত আপা চোখ দুটো সীমান্তর দিক থেকে সরিয়ে যুথির দিকে নিক্ষেপ করে ওর গাল চেপে গম্ভীর ঝাঁঝালো কণ্ঠে বলল, নিষেধ করেছিলাম না এখানে আসতে? কেন এলি বল? আমাকে অশান্তি না দিলে শান্তি লাগে না তোর, তাই না? যুথি আরিশের চেপে রাখা হাতের মধ্য থেকে ঠোঁট নাড়িয়ে বলল, এই তো আমি আপনার কাছেই তো আছি, দেখুন। আরিশ যুথির কথায় ওকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, লাগবে না তোকে আমার। যে নারী আমার অবাধ্য তাকে আমার চাই না। বলেই দপদপ পা ফেলে পাতানো চেয়ারগুলোর কাছে এসে বসে পড়তেই যুথি হাতের ডালাটা হাতে নিয়ে দৌড়ে আরিশের কাছে এসে ওর কোলের ওপর বসে পড়ে মুখটা ছোট করে বলল, কিন্তু আমার তো এই গম্ভীর অপ্রিয় লোকটাকে লাগবে। আরিশ এখনো অন্যদিকে তাকিয়ে চুপ হয়ে আছে দেখে যুথি আরিশের কোলে এভাবে বসেই বলল, এমন কেন করছেন? তাকান না আমার দিকে। আরিশ কোনোভাবে রেসপন্স করছে না দেখে যুথি ডালা রাখার জন্য আশেপাশে তাকাতেই দেখে ফারি সামনের দিকে হেঁটে যাচ্ছে। ওর পাশ ঘেঁষে লুসিয়ানো আসে। ওদেরকে আসতে দেখে যুথি আরিশের উরুর উপর থেকে উঠে ওদের সামনে গিয়ে ফারির হাতে ডালাটা দিয়ে বলল, পারো এটা ধর। এতটুকু বলে ওদের কথা না শুনে আবারও গিয়ে আরিশের কোলে বসে ওর গলা জড়িয়ে আহ্লাদে কণ্ঠে বলল, তাকান না আমার দিকে, এমন কেন করছেন?
বলে আরিশের গালে টুপ করে চুমু খেতেই আরিশ বাঁকা চোখে একবার তার মৌয়ের দিকে তাকাতেই দেখে কেমন লাজুক হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এটা থেকে তপ্ত নিঃশ্বাস ফেলে জুথির বাঁ পাশে পেটের শাড়ি ভেদ করে এক হাত নরম তুলতুলে পেটের উপর রেখে অন্য হাত শাড়ির উপর থেকে রেখে বাচ্চাদের মতো করে ওকে নিজের সাথে আবদ্ধ করে মনে মনে বলল, বোকা মোচা, এমনভাবে নিজেকে আমার কাছে প্রেজেন্ট করিস, কোনোভাবে তোর উপর রাগ করে থাকা যায় না। বলে জুথির পিঠে মুখ ঠেকিয়ে সামনের দিকে তাকালো। ওদের এতক্ষণের কাণ্ড সরু চোখে তাকিয়ে সীমান্ত সবটাই পর্যবেক্ষণ করলো। তখন আরিশের হঠাৎ এভাবে গর্জে কথা বলায় উত্তরে আর কিছুই বলার সাহস দেখালো না। তবে দুজনকে এভাবে চিপকে থাকতে দেখে ভ্রুকুচকে দুপা সামনে এগিয়ে ফাড়ির কাছে এসে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বেআইন, ওরা তো সম্পর্কে ভাই বোন হয় তাই না? ফারি সীমান্তের কথায় ওর দৃষ্টি অনুসরণ করে সেদিক তাকিয়ে আরিশ জুথিকে দেখে মুস্কি হেসে বলল, না বিয়াই, আপনার ভুল হচ্ছে। ওরা ভাই বোন নয়, স্বামী স্ত্রী। ফারির মুখে স্বামী স্ত্রী শুনে সীমান্ত বিস্মিত চোখে তাকিয়ে বলল, কি? কিন্তু এত বড় আপার তো এখনো বিয়ে হয়নি, তাহলে এর কি করে? সীমান্তকে এভাবে চমকাতে দেখিয়ে ফারি আরেকটু চমকানোর জন্য মুখ টিপে বলল, ওদের আরো 7 বছর আগেই বিয়ে হয়ে গেছে। সীমান্ত ছ্যাঁকা খাওয়ার মতো ফারির দিকে তাকাতেই দেখে সামনে আরেক পরি দাঁড়িয়ে। তাই জুথির প্রতি আকর্ষণ সরিয়ে ফারির দিকে তাকিয়ে বলল, আশা করি আপনি বিবাহিত না। ওর উত্তরে ফারি কিছু বলবে তার আগেই লুসিয়ান ফারির কাঁধে হাত রেখে দৃষ্টি স্থির করে বলল, We are also married. If you have anything to say, please tell me. I am her husband. লুসিয়ানের কথায় ফারি ওর দিকে তাকাতেই দেখে লুসিয়ান জেলাসি নিয়ে সীমান্ত নামের ছেলেটার দিকে তাকিয়ে আছে। তবে স্বামী বলায় কিছু না বলে শুধু মুস্কি হাসল। এদিকে পরপর সবাই বিবাহিত শুনে সীমান্ত বুকে হাত রেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, দিল তো পাগল হ্যাঁ, ভেঙে খানখান হ্যাঁ। সব বিয়াইতা কেন আমার সামনে ঘুরে? চারিদিকে সূর্যের কিরণ ছড়িয়ে রৌদ্রের মৃদু আলো এসে রোমে মাখো মাখো হয়ে ছড়িয়ে গেছে। এখনও পাতলা কম্বল মুড়িয়ে শুয়ে জুথি। প্রায় সকাল 8:22 ঘরে এখনও ওঠার নাম নেই। সে যে ঘুমিয়ে আছে এমনটাও নয়, সে জেগে জেগে শুয়ে আছে সেই 22 মিনিট ধরে। গতকাল ওদের ওখান থেকে ফিরেই প্রায় 12টা বেজে গিয়েছিল। সেই এসে ক্লান্ত শরীর নিয়ে জুথি আরিশের রুমে আজ আর না এসে নিজের রুমে এসে শুয়ে পড়েছিল। কারণ এই লোকটার কাছে শুলে তাকে জড়িয়ে ধরতে হবে, তার কুলবালিশ হতে হবে, তার মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তাকে চুমু খেতে হবে, যা ওর এই শরীরে এখন একটুও সম্ভব না। তাই সরল মনে নিজের রুমে ঘুমোবে ভেবে লাইট নিভিয়ে দিতেই আরিশ তৎক্ষণে ওর রুমে এসে জ্যোতিকে কিছু বুঝতে না দিয়ে দপ করে ওকে নিয়ে শুয়ে পড়ল। জ্যোতি ছাড়া পেতে চেয়ে বলল, আমি অনেক ক্লান্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। দয়া করে আজ এভাবে ঝাপটে ধরবেন না। কে শুনে কার কথা? আরিশ নিজের আইন মতো করে ওকে প্রতিদিনের ন্যায় জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলল, মো, ঘুমাবো আমি, একদম ডিস্টার্ব করবি না। এভাবে কষ্ট হচ্ছে তো। অভ্যাস করে নে, হাজার কষ্টের মাঝে তোকে আমাদের মধ্যে থাকতে হবে। জুথি আর কথা বাড়ালো না, কারণ এই লোকে কিছু বলে কাজে আসবে না। তাই নাক দিয়ে নিঃশ্বাস না নিতে পারি হা করে শ্বাস নিতে লাগলো। এক সময় ওভাবে প্রিয় পুরুষের সান্নিধ্য পেয়ে তার হাত জড়িয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সকাল হতেই মুখ জুড়ে চুমু, ঘাড়ে কামড়ের মৃদু ব্যথা অনুভব করতেই আস্তে আস্তে চোখ খুলে দেখে আরিশ তার দিকে কেমন নেশাময় দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জুথি আরিশের বুকের মধ্যে মুখ লুকিয়ে আরেকটু চেপে যেতেই আরিশ ওকে ওর থেকে সরিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, ঢং করিস না, ওঠ, আমি ফ্রেশ হব। জুথি হাত দুটো আরিশের দিকে বাড়িয়ে দিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, নিয়ে যান। পারবো না। ঠিক আছে, নিতে হবে না। বলে জেদ ধরে ওপাশ কাঁধ হয়ে শুয়ে পড়তেই আরিশ বিরক্ত হয়ে বলল, মো, আমাকে বের হতে হবে, এখন মেজাজ গরম করাবি না। জুথিকে চুপচাপ অন্য পাশ ফিরে থাকতে দেখে আরিশ রাগী নিঃশ্বাস ফেলে দাঁতের দাঁত চেপে বলল, অবাধ্য নারী, সবসময় ন্যাকামি করবে। বলে দপ দপ পা ফেলে নিজের রুমের দিকে যেতে চায়। আরিশ চলে যেতেই ওর উপস্থিতি টের না পেয়ে জুথি অভিমানের পাল্লাটা ভারী করে ওভাবেই কম্বলটা শরীরের সাথে শক্ত করে পেঁচিয়ে শুয়ে রইল। জেদের রেশ ধরে 22 মিনিট পার হতেই তখনও জুথি একইভাবে শুয়ে। জুথি মুখ ফুলিয়ে থাকায় একসময় অনুভব করে ওর কানের কাছে কেউ ঝুঁকে।
ওর একটু অনুভব করার মধ্যে আরিশ ওর শরীর থেকে হুট করে কম্বলটা সরিয়ে ওকে একটানে কুলে তুলে ওয়াশরুমের দিকে যেতেই জুথি বলল। নামান, যাবো না আমি আপনার সাথে। আরিশও ওর মতো করে ওকে নিয়ে ওয়াশরুমের আয়নার সামনে বসিয়ে ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে বলল। দাঁত বের কর। শয়তান বেটা, লাগবে না আমার আপনার আদি খেতা। ততক্ষণে আরিশ শক্ত হাতে জুথির গাল চেপে ফোঁস করে বলল। এই, তোর নাটক দেখতে আমি এসছি? বিগত দিন ধরে দেখছি সাহস বেড়ে গেছে, তাই না? কিছু বলছি না তাই বলে যে বলবো না এটা ভাবিস না। নেক্সট আমার সামনে ফটর করে কথা বলে সাহস দেখালে মুখ থাপড়ে লাল করে দেব। আরিশকে রেগে যেতে দেখে জুথি মাথাটা নিচু করতেই আরিশ আবারও মুখটা জাগিয়ে বলল। থাপ্পড় খেতে না ছিলে দাঁত বের কর। আরিশ কথাটা বলতে দেরি, জুথির করতে দেরি হলো না। জুথি দাঁত বের করে দিতে আরিশ ওর দাঁতগুলো নিজ হাতে মেজে দিয়ে একই ব্রাশ দিয়ে ওর দাঁত মেজে আবারও জুথিকে মেজে দিল। এভাবে দুজনার পরপর ব্রাশ করা হয়ে গেলে জুথি আয়নার সামনে মুখটা তুলে বলে উঠল। আরিশ ভাই, আপনার বডি তো অনেক সুন্দর, একটা চুমু খাই। আবার জিগা। দুজনে দুষ্টু মিষ্টি খুনসুটি শেষ করে একসাথে বেরিয়ে আসে। জুথি তোয়ালে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে যেতেই দেখে আরিশ মুখের ভঙ্গিমা কেমন করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ভীষণ রেগে আছে। সেটা সে ওয়াশরুমে থাকতেই আজ করেছিল, কিছুক্ষণ আগে তো ঠিকই ছিল। রুমে গেল, ওখান থেকে ফেরত আসার পর হঠাৎ এমন লাগছে কেন কে জানে। জুথি আজ চোখে আরিশকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল। মনে আছে সেদিন কি বলেছিলাম? আরিশ সাদা রঙের কাজ করা পাঞ্জাবিটা গায়ে জড়াতে বলল। কি? আজ সন্ধ্যার পর চিলেকোঠার ঘরে চলে আসবেন, সারপ্রাইজ আছে। তৎক্ষণে আরিশ ফুল রেডি হয়ে আয়নার সামনে চুলগুলো ঠিক করে জুথির দিকে ঘুরে চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। আমি বেরোবো, ফিরতে লেট হবে। কখন ফিরবো জানি না, তবে আনুমানিক রাত 8-9 বাজবে। শোন, ইভুর মেহেদি অনুষ্ঠান, রনে ভাইয়ের বাড়ির লোকেরা আসবে। খবরদার সেখানে তুই ভুলেও যাবি না। কোনো ছেলের সাথে কথা বলবি না, রাধিফোর ধারে কাছে ঘেসবি না। যা বললাম এর ব্যতীত আমার নজর কিংবা কানে আসলে তোর জন্য ভালো হবে না। জুথি আরিশের কথার মুহূর্তে মন খারাপ করে মাথাটা নিচু করে উপর নিচ করল, যার মানে সে তার কথার অবাধ্য হবে না। আরিশ জুথির মাথা নাড়ানো দেখে কিছু বলল না, কারণ এই মেয়ে তার অবাধ্য নারী। এখন বলেছে করবে না, একটু পর সে সেটাই করবে ভেবে জুথির অগোছালো সামনে আসা চুলগুলো আলতো হাতে পিছনে সরিয়ে বলল। মনে থাকে যেন কথার নড়চড় যেন না হয়। কড়া কণ্ঠে কথাটা বলে জুথির কপালে চুমু খেয়ে নাকে গালে কানে পরপর চুমু খেয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলল। আমি গেলাম। বলে দরজা পর্যন্ত আসতেই আরিশ ঘুরে আর একবার জুথির দিকে তাকাতেই ওর চুপসে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে আবারও ফিরে এসে জুথির ঠোঁটে চুমু খেয়ে আর কিছু না বলে রাপ পায়ে হেঁটে বেরিয়ে আসে। আরিশ চলে যেতেই জুথিও নিঃশ্বাস ফেলে মন মরা হয়ে চুলগুলো আশ্রয় বেরুনি করে নিল। মন খারাপ করে কী লাভ, এই লোক বাসায় থাকে কতক্ষণ। সেই দেশে ফেরার পর থেকে রাজনীতি নিয়ে সারাদিন পড়ে থাকে। সেখানে বাসায় বড়জোর সময় দেয় 3 থেকে 4 ঘন্টা। এমন দিন আছে সকাল 7টায় চলে যায়, রাত 10টা কিংবা 11টায় বাড়ি ফিরে। জুথির এই নিয়ে এখন আর মন খারাপ হয় না। লোকটা তাকে যতটুকু সময় দেয় এতেই হলো। জুথি মন খারাপ করে না তো বলো। আদৌ কি এটা সত্যি? না, একদমই না। নারী তার ভালোবাসার মানুষটার কাছে থাকার জন্য, তার একটু সান্নিধ্য পাওয়ার জন্য, তাকে আঁকড়ে ধরে থাকার জন্য সব রকম বাহারা খুঁজে। সেখানে জুথি সে তো তার আরিশ ভাইকে ভীষণ ভালোবাসে। খানবাড়িতে এত মানুষের সকালে নাস্তা রেডি করে কর্তীরা বেশ ক্লান্ত। যদিও ওনারা রান্না করেনি, লোক দিয়ে করানো, তবুও নিজেদের একটা গোছগাছের ব্যাপার তো আছে। ওনারা মহিলাদের জন্য খাবারগুলো ভিতরে আনিয়ে পুরুষদের বাহিরে ডেকোরেট করা খাবার জায়গায় যেতে বললেন। খাবার টেবিলে বেড়ে সবাইকে ডাকতেই সেখানে ফারি, সুচি, তানিশা বাদে সবাই এসে পড়ল। সুচি ফারির না আসার কারণ তানিশা, সে সেই সকাল থেকে পেট ব্যথায় কাতরাচ্ছে, সাথে কোমর ব্যথা তো আছেই। এটা তার প্রতি মাসে নির্ধারিত ব্যথা, তবে এবার যেন তারিখ রেখে আগবাড়িয়ে হয়ে গেছে। তাই এসব কিছুর প্রিপারেশন নিয়ে সে এই বাড়িতে আসেনি। এখন জুথির কাছেও যেতে পারছে না, আরিশ ভাইয়া ওর কাছে আছে, তাই আপাতত ফারির থেকে সামলে নিয়েছে। সব কিছু ম্যানেজ হলেও ধীরে ধীরে পেটে ব্যথা, কোমর যন্ত্রণা করছে। আর ওকে এভাবে ফেলে ওরা দুজনও যেতে পারছে না, তাই একসাথে বসে ফাঁকফুক গল্প করছে। আর তানিশা শুয়ে শুয়ে তা শুনছে। হঠাৎ ওদের গল্প করার মধ্যে আয়ান ফারির রুমে এসে তানিশাকে গুজো হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল,
কি হয়েছে তোমার? চোখ মুখ এমন লাগছে কেন? আয়ানকে এই রুমে আসতে দেখে ফারিসুচি আস্তে করে উঠে সেখান থেকে বিনা বাক্যে খাবার খেতে টেবিলে চলে যায়। ওরা চলে যেতেই আয়ান দরজাটা চাপিয়ে তানিশার কাছে এসে ওর মাথায় হাত রেখে স্লো ভয়েসে বলল, কি হয়েছে? শরীর অসুস্থ নাকি? তানিশা সে আয়ানের গলা পেয়ে সেই তখন থেকে মুখটা ওনার মধ্যে লুকিয়ে নিশ্চুপ হয়ে আছে। আয়ান যে তাকে কিছু জিজ্ঞেস করছে সেদিকে তার কোনো খেয়াল নেই। তানিশাকে এভাবে নিজেকে আড়াল করতে দেখে আয়ান ওর মুখের ওপর থেকে ওনাটা সরিয়ে বলল, কিছু জিজ্ঞেস করছি তো। আরে বাবা, এভাবে চুপ করে আছো কেন? কি হয়েছে বলো আমাকে। সমস্যা আপনি। মানে? কিছু না, আপনি যান। বলবে নয়তো এটা আপনাকে বলা যাবে না। স্বামীকে সবকিছু বলা যায়, কিন্তু আপনি তো স্বামী নন। দুদিন পর ইসরাত জাহান তানিশা নামের মেয়েটি আমার বউ হবে। এখন সে বলছে আমি তো স্বামী না। দেখুন, ঠিক আছে, তোমার শরীরের পোশাক সবগুলো খুলো, আজ আমি মন ভরে দেখবো তোমার এত দেখানোর শখ যে। ছি, নির্লজ্জ পুরুষ। আরে দুদিন পরে বিয়ে করব, তার 4 দিন পর বাবা হব। নির্লজ্জ না হলে কি আর সন্তানের মুখ দেখতে পারবো? বেহায়া পুরুষ, আপনি কি এই রুম থেকে যাবেন? জি না মহারানী। কথাটা শেষ করতে না করতে ওর ফোন আসে। ফোনটা হাতে নিতেই দেখে জরুরি কল, তাই দ্রুত ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আয়ান, আপনি একটু জলদি ক্লাবে আসুন। এখানে আপনার ভাইকে সামলানো যাচ্ছে না। ইতিমধ্যে উনি 7 জনকে মেরে দিয়েছে। কি বলছেন আরিশ ভাই? এতটুকু বলে আয়ান ফোনটা কেটে তানিশাকে বাই বলে দ্রুত পায়ে হেঁটে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আয়ান লোকেশন অনুযায়ী ক্লাবে পৌঁছে যেতেই গিয়ে দেখে আরিশ তখনও সবার উপর চিৎকার চেঁচামেচি করছে। আরিশকে এভাবে রাগিয়ে বোধশূন্য হতে দেখে আয়ান ওর কাছে গিয়ে ওকে ঠেলে একপাশে এনে ওকে শান্ত করার জন্য বলল, আরিশ ভাই, এত রেগে আছো কেন? প্লিজ মাথাটা ঠান্ডা করো। ওদের সাহস হয় কি করে গরিবকে তো টাকা মেরে দেওয়ার, তাদের সাথে দুর্ব্যবহার করার, জোরপূর্বক তাদের ঘর থেকে মেয়েদের তুলে আনার? ভাই, তাই বলে তুমি 7 জনকে মারবে? ওরা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা টানছে, সেখানে আমি ওদের বাঁচিয়ে রাখবো? আর ওই আমার, ওকে বলেছিলাম আমার সাথে টক্কর না দিতে। ওকে ওকে তো আমি। শোনো ভাই, মাথা গরম করো না, আমি আসি তো তোমার সাথে। কি হয়েছে জেনে সবটা সামলে নিচ্ছি। আরিশ আয়নের কথায় শান্ত হলেও রাগটাকে কেন যেন ঠান্ডা করতে পারল না। ঘন ঘন শ্বাস টেনে রক্ত আফা চোখ নিয়ে লোকগুলোর দিকে তখনও তাকিয়ে আয়ান লোকগুলোর সাথে কথা বলে যতটুকু বোঝার বুঝে লাশগুলোকে সরিয়ে ফেলে ওনাদের চলে যেতে বলে আরিশের কাছে এসে বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, আমরা নিজেরাই যাবো ওখানে। ওনাদের কি কি সমস্যা আমরা সমাধান করব। খান মহল জুড়ে আনন্দের হইচই। বিকাল হতে সেটা যেন একটু বেশি মনে হচ্ছে। রাত্র হলে মেয়ের হাতে মেহেদি দেয়া হবে, তাই ছোট বড় যারা আছে তখন তারা মেহেদি দিয়ে রাখছে। আর নয়তো রাতে সময় হবে না পরশু বিয়ে। সবার মুখে এক কথা, যার হাতে মেহেদি বেশি গাঢ় হবে তার জামাই ভবিষ্যতে তাকে তত বেশি ভালোবাসবে। যদিও এসব আজগুবি কথা, তবুও লোকচারে যেন রীতিটা সরছে না। সবাই একে একে মেহেদি পূর্ণ করতে লুসিয়ান ওদের কাছে এসে সবার হাতে মেহেদি দেখতে দেখতে বলল, এখনো দুজনের সাথে সবচেয়ে মেহেদি সুন্দর হব। এক আমার বউ, 2 ভাইয়ের বউ। লুসিয়ানের এমন বিখ্যাত বাংলায় যুথি লুসিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি তো বিয়ে করেননি, তাহলে আপনার বউ এলো কোথা থেকে? কোনো, ওই তো আমার বউ। ফাড়ির দিকে আঙুল উঁচিয়ে লুসিয়ানের দেখানো অনুযায়ী যুথি সেদিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, শুধু বলেছিলাম ফারির বিদেশি ছেলে পছন্দ, আর আপনি ওকেই বেছে নিলেন। The one who is meant for you will come to you naturally. হুম, এটা ঠিক। সময়টা প্রায় সন্ধ্যা। কিছুক্ষণ বাদে ওনারা মেহেদি ডালা নিয়ে চলে আসবেন। ওনাদের আপ্যায়নের ব্যবস্থায় ট্রে জুড়ে খাবার তৈরি করছেন সানজিদা খান, পাশাপাশি ওনার বাকি জায়রা। এদিকে ওনারা এসবে ব্যস্ত থাকলেও যুথি, ফারি, তানিশা, সূচি মিলে চিলেকোঠার ঘরটা মন মতো সাজাচ্ছে। আজ যুথি এক বিশ্বযুদ্ধ করবে বলে কথা। আরিশকে তার মনের কথা জানাবে, তাদের সুন্দর একটা সংসার হবে, তাদের ভালোবাসা হবে। এটা কি কম বড় কথা? না, একদমই না। ওদের রুম সাজাতে সাজাতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। পুরো রুম সাজিয়ে ওরা 3 জন ক্লান্ত হয়ে পিছনে ধপ করে বসে ফারি বলল, আমরা রুম সাজাতে তো হেল্প করলাম, এবার তুই কোনো গন্ডগোল করিস না। আর সব কিছু ভালোভাবে হয়ে গেলে আমাদের একটা ট্রিট দিস। ইস, কত ভালোবাসা। তানিশা তানিশাকে খুঁচিয়ে কথা বলতে দেখে যুথি বলল, দাঁড়া, আয়ন ভাইকে বললো তোরও
স্বামীর ভালোবাসা চাই? এই একদম না, তোর ওই খবিশ ভাইয়ের ভালোবাসা আমার চাই না। দেখা যাবে। ওরা যুথির হাতে হাতে সবকিছু সাহায্য করে যে যার মতো নিচে চলে গেছে। যুথিও সব গোছগাছ করে নিচে আসলেই রাদীপের ডাকে পেছন ঘুরে তাকায়। যুথি, তোমাকে কিছু বলার ছিল আমার। হ্যাঁ বলো। অনেকবার সুযোগ করে তোমার সাথে কথা বলার ট্রাই করেছি, কিন্তু পারিনি। তুমি কি আমার কথা শুনবে? যুথি রাদীপের চোখের দিকে তাকিয়ে ওর অসহায়তা দেখে বলল, হ্যাঁ শুনছি, বলো। রাদীপ যুথির হ্যাঁ সূচক কথায় ওর কাছে এসে ওর হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল, আমি পারছি না যুথি, আমি পারছি না, এভাবে আর পারছি না। যুথি রাদীপের এমন কাজে হাতটা ওর থেকে ছাড়িয়ে একটু পিছিয়ে গিয়ে বলল, দেখো তুমি কি বলতে চাও সেটা বলো। যুথি, তুমি কি কিছু বুঝতে পারো না? দেখো রাদীপ ভাই, আমি না কিছু বুঝলেও সেটা সম্ভব না, আর না বুঝলেও সম্ভব না। কেন এভাবে বলছো? কারণটা তোমার জন্য। কিন্তু সেটা তো তুমি মানো না, তাই না? দেখো আমি সবটা মানি। তুমি মিথ্যা বলছো। তুমি তো আরিশকে ভয় পাও, ঘৃণা করো। দেখো ভয় পাই মানে এই নয় সম্পর্কটা আমি মানি না। আমি তো তোমাকে ভালোবাসি যুথি। যুথি রাদীপের এমন কথায় ওকে এড়িয়ে চলে যেতে নিলে রাদীপ ওর হাতটা চেপে ধরে বলল, আমার কথা শেষ হয়নি। আমার হাতটা ছেড়ে কথা বলো। ছাড়বো না। তো তুমি একবার বলো আমাকে ভালোবাসো, আমি আমার আম্মু আব্বুকে বোঝাবো তুমি আরিশকে নয় আমাকে ভালোবাসো, আমার সাথে থাকতে চাও। কেন আপনার আম্মু আব্বুকে না বুঝিয়ে আমার সাথে থাকতে পারবেন না? তাদের অনুমতি কেন লাগবে? যুথি, তারা আমার মা বাবা। এক্স্যাক্টলি এটাই আপনাদের মধ্যে পার্থক্য, এটাই। আপনি আপনার মা বাবার কথা ছাড়া আমার সাথে থাকতে পারবেন না, কারণ আপনি তাদের বাধ্য সন্তান। কিন্তু উনি নয়, কারণ উনি আমার জন্য সবকিছু ছাড়তে পারে, মরতেও পারে, মারতেও পারে, আর সবচেয়ে বড় কথা আমি ওনাকে ভালোবাসি। বলে রাদীপের কোনো কথা না শুনে নিচে আর না গিয়ে চিলেকোঠার ঘরে চলে আসতেই রাদীপ ও জেদ দেখিয়ে যুথির পেছন পেছন চিলেকোঠার ঘরে এসে ওকে ঘুরিয়ে ওর দুবাহু চেপে হালকা চেঁচিয়ে বলল, সবসময় সম্মানটা সবার আগে আমি তোমায় দিতাম, এখন কেন এমন করছো? আরে রাদীপ ভাই ছাড়ো আমায়। না, আজ তোমার উত্তর হ্যাঁ হবে, তবেই আমি তোমাকে ছাড়বো। আমি তোমায় ভালোবাসি না, কতবার বলবো এই কথাটা? তাছাড়া উনি চলে আসবেন এক্ষুনি। তোমাকে আমার সাথে এইভাবে দেখলে তোমাকেও মারবে, সাথে আমাকে তো মেরেই ফেলবেন। তুমি তো এমন ছিলে না। রাদীপ বারবার ঘুরে ফিরে কথা পেঁচাচ্ছে দেখে যুথি ঢোক গিলে দরজার দিকে তাকালো। অতঃপর রাদীপের ধরে রাখা হাত দুটো বাহু থেকে ছাড়িয়ে শ্বাস নিতে নিতে বলল, রাদীপ ভাই দয়া করে যাও, তুমি, তোমার মাথা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক নেই। বলে যুথিকে টেনে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরতে ধরতে বলল, তোমাকে চাই, অনেকটা চাই। হঠাৎ করে কি হয়েছে যুথি স্মরণে আনতে পারল না। যখন মনে হলো রাদীপ ওকে জোর করে জড়িয়ে ধরেছে, তার আগেই আরিশের হুঙ্কারে যুথির ছোট্ট শরীরটা কেঁপে উঠল, শ্বাস প্রশ্বাস ভারী হতে শুরু করে। হঠাৎ আরিশের আগমনে রাদীপ যুথিকে ছেড়ে দিতেই সেদিকে তাকিয়ে যুথি রাদীপ দেখে আরিশ রক্ত আভা চোখ করে হাত মুঠো বুদ্ধি করে দরজার সামনে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়া রাগটা যেন ওদের এমন দিশে দাউ দাউ করে ওর মস্তিষ্কে জ্বলে উঠল। আরিশের এরকম চেহারা দেখে যুথি নিচের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলল। ততক্ষণে আরিশ মুঠিবদ্ধ হাত দুটো খুলে তালি দিতে দিতে রুমের ভেতর যুথির দিকে আসতে আসতে বলল, বাহ, এটা ছিল চিলেকোঠার ঘরে তো সারপ্রাইজ, দুজনের এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানোর। তীক্ষ্ণ পরিবেশ, গাড়ি চলাচলের আওয়াজ, চারিদিকে ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে ক্লান্ত হয়ে বসে আরিশ আয়ান। তখন আয়ান আরিশকে কোনোরকম বুঝিয়ে ওকে নিয়ে থানায় আসে। সেখানে যত ঝামেলা সবটা শুনে সব গোছগাছ করে সামলাতে সামলাতে সেই সকাল থেকে রাত হয়ে গেছে। তবে ওদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা এখনো বাকি। রাত্র হয়ে যাচ্ছে, তাই ওদের সাথে আসা লোকগুলোকে মোটামুটি সবে বুঝিয়ে দিয়ে আরিশ সারাদিনের চোটানো মেজাজ ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসে পড়ল। আজ অনেক কাজ করেছে, এখন তার বিশ্রাম, পাশাপাশি বউ প্রয়োজন। এই মুহূর্তে বউ কাছে পেলে ক্লান্তি মেজাজ সব দূর হয়ে যাবে। তাই শ্বাস ফেলে আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ান, মস্তিষ্ক টনটন করছে, শরীর দুর্বল লাগছে, আমার বউ প্রয়োজন, বউ লাগবে আমার, দ্রুত বাসায় চল। কিন্তু ভাই, আমি গেলাম বউয়ের ক্লান্তি দূর করতে, তুইও চলে আয়।
বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসে। আরিশকে চলে যেতে দেখে আয়ানও আর দাঁড়ালো না, সবাইকে সবটা বুঝিয়ে ও বাইক নিয়ে চলে আসে। আয়ান ফুল স্পিডে এসে আরিশের পাশাপাশি হতে দুজনে একসাথে ফুল স্পিডে বাইক রাইড করে একসাথে খানবাড়িতে ঢোকে। তখন রাত প্রায় 10টা। ওরা বাইক পার্কিংয়ে রেখে বাড়ির বাগান পর্যন্ত আসতেই আরিশ দেখে ফারি, সুচি, তানিশা পাশাপাশি বড় ছোট সব এক জায়গায় ছেলে বাড়ির লোকেদের বিদায় দিচ্ছেন। আরিশ সবাইকে এক জায়গায় দেখে ভ্রুকুচকে ওখানে থাকা সবার দিকে ভালো করে পর্যবেক্ষণ করলো তার বউয়ের সন্ধানে, কিন্তু না, তার বউ এখানে নেই। আরিশ বেশ অবাক হলো। আমার অবাধ্য বউ আমার কথা শুনেছে, সবার মাঝে আসেনি। আরিশ একটা নিঃশ্বাস ফেলে মাথা থেকে রাগ কমিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ফারিকে ডেকে বলল, আমার বউ কই? আরিশকে বাসায় ফিরে প্রথমে বউয়ের খোঁজ করতে দেখে ফারি মুচকি হেসে বলল, যাও যাও ভাই, তোমার জন্য চিলেকোঠার ঘরে সারপ্রাইজ আছে। ফারির কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের সামনের দিকে পা ফেলতে দেরি হলো না। ব্যস্ত পায়ে সাদের সিঁড়ি ক্রস করে চিলেকোঠার ঘরের সামনে আসতেই চমৎকার সাজানো রুমের মধ্যে তার বউকে রাদীপের সাথে জড়িয়ে থাকতে দেখে তখনকার মস্তিষ্কে টকবক করা রাগ যেন মুহূর্তে দাউ দাউ করে উঠল। মুহূর্তেই তার হাত দুটো মুঠিবদ্ধ হয়ে যায়, চোখ দুটো হয়ে ওঠে রক্তবর্ণ, দাঁত যায় দাঁতের উপর পিষে। আরিশ এমন দৃশ্যে হুঙ্কার ছাড়তেই হঠাৎ আরিশের আগমনে রাদীপ জুথিকে ছেড়ে দিয়ে সেদিকে তাকিয়ে রাদীপ জুথি দেখে আরিশ রক্ত আফা চোখ করে হাত দুটি মুঠিবদ্ধ করে দরজার সামনে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়া রাগটা যেন ওদের এমন দৃশ্য দেখে দাউ দাউ করে ওর মস্তিষ্কে জ্বলে উঠল। আরিশের এরকম চেহারা দেখে জুথি নিচের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গেল। তৎক্ষণে আরিশ মুঠিবদ্ধ হাত দুটো খুলে তালি দিতে দিতে রুমের ভেতর জুথির দিকে আসতে আসতে বলল, বাহ, হেঁটে ছিল চিলেকোঠার ঘরে তোর সারপ্রাইজ, দুজনের এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানোর। আরিশকে কথাটা বলে ওর দিকে এভাবে তেড়ে আসতে দেখে জুথি ভয়ে বারবার চোখের পলক ফেলে পরনের সিল্কের শাড়িটা খামছে ধরে। ও এটারই ভয় পাচ্ছিল। আরিশকে কাছাকাছি আসতে দেখে জুথি ভয়ে রাদীপের পেছন যেতে যেতে তুতলিয়ে বলল, বিশ্বাস করুন, আমি অবাধ্য হইনি তো আপনার, আমার কোনো তৎক্ষণে আরিশ ক্রোধ শূন্য হয়ে তেড়ে তো আসছিল জুথির দিকে, কিন্তু রাদীপের মুখোমুখি হতে ঘুরে রাদীপকে একের পর এক পাঁচ মেরে চেঁচিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওকে জড়িয়ে ধরা? তুই ওকে ছুঁয়েছিস, এই হাত দিয়ে ছুঁয়েছিস তাই না? আজ আমি তোর এই হাত সাথে তোকে সব একসাথে উপরে পাঠাবো। বলে ফের মারতে যাবে, তৎক্ষণে রাদীপ ওর হাত চেপে বলল, তোর হাত বেশি চলে তাই না? আমিও কিন্তু তোকে মারতে ব্যাস ওর এতটুকু বলার মধ্যে আরিশের হাতে দাবাং মার্কা আরেকটা খেলো। মুহূর্তের মধ্যে দুটো ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। ওদের এমন মারামারি দেখে জুথি গলা ফাটিয়ে চিৎকার করে বলল, কি করছেন? এভাবে মারামারি করলে মরে যাবেন তো আপনারা, এভাবে কেন মারছেন? বলে আরিশকে টেনে আনতে চাইলে আরিশ ঘুরে জুথির গালে দাবাং মার্কা চড় মারতেই জুথি ছিটকে মেঝেতে পড়ল। জুথি মেঝেতে পড়তেই আরিশ রাদীপকে রেখে জুথিকে টেনে মেঝে থেকে তুলে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলল, বান্তের বাচ্চা হাফ ফুট, আমার অবাধ্য হোস, আজ আমি তোকে মেরেই ফেলবো। বলে জুথির গলা সজোরে চেপে ধরতেই জুথি চোখ মুখ লাল হয়ে যায়। তৎক্ষণে খানবাড়ির সকল মানুষ ছেলেপক্ষদের বিদায় দিয়ে সাফওয়ান খান, সাজিদা খান, লিমা খান, মাহমুদ খান বাড়ির ভেতর আসেন, আর সবাই বাগানের ওখান থেকে যায়। ওনারা বসার ঘরে আসতেই চিলেকোঠার ঘর থেকে এমন চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে গেলেন সেই ঘরের দিকে। এসে এমন দৃশ্য দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। আরিশ তখনও জুথির গলা চেপে, তার পাশে রাদীপ বারবার চেষ্টা করছে জুথির গলা চেপে ধরে হাতটা ছাড়ানোর জন্য। ওদের এমন দৃশ্য দেখে সাফওয়ান খান, মাহমুদ খান ছুটে এসে আরিশকে টেনে দূরে আনতেই আরিশ হুঙ্কার ছেড়ে বলল, আব্বু, চাচু, ছাড়ো আমাকে, আজ আমি দুটোকে মেরেই ফেলবো, তাহলে আবার জীবনের সব অশান্তি শেষ। আরিশকে ধরে রাখা যাচ্ছে না দেখে সাফওয়ান খান বললেন, আমার বাবা, শান্ত হও, এভাবে রিয়্যাক্ট করছো কেন? আব্বু, আমাকে ছাড়ো, রাদীপের সাহস হলো কি করে নিষেধ করার পরে আমার বান্তির কাছে আসা? আরিশের শ্বাস প্রশ্বাস ক্রমেই ভারী হয়ে উঠছে, ওকে সামলানো ওনাদের কাছে মুশকিল হয়ে উঠেছে। তৎক্ষণে আরিশ ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে তেড়ে জুথির কাছে এসে আবারও ওকে মেঝে থেকে টেনে তুলে বাঁ হাতের কবজি শক্ত করে ধরে বলল, বান্তির বাচ্চা, বারবার বলেছিলাম আমার অবাধ্য হবি না, এ বেহায় রাদীপের কাছে ঘেসবি না, কিন্তু তুই আমার অবাধ্য হলি, আর অবাধ্য হওয়ার ফল আজ তোকে বোঝাবো, চল আমার সাথে। বলে ওকে টেনে দরজা পর্যন্ত আনতে সাফওয়ান খান, সাজিদা খান ওকে বাধা দিয়ে বললেন,
আরিশ, তুমি এটা কি করছো? ওর হাত ছাড়ো। আমার সামনে থেকে সরো। আরিশ, তোমার মাথা ঠিক নেই। এই মুহূর্তে ওকে নিয়ে গেলে নিশ্চিত মেয়েটা মরে যাবে। আরিশ ওনাদের কথায় চোখটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, সরতে বলেছি তোমাদের সামনে থেকে। আরিশ, আমাদের কথাটা তো শোনো। আরিশ ওনাদের কথা শেষ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোদার কসম, আজ তোমরা যদি আমার সামনে থেকে না সরো, আমি আর সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। তবে এবার কিন্তু একা নয়, এই অবাধ্য নারীকে সাথে নিয়ে যাব। আর যদি একবার চলে যাই, তো এবারের মতো আর ফিরব না, কারণ তখন আমি বাড়ি এই নারীর জন্যই ফিরেছিলাম। আরিশ কথাটা শেষ করতেই ওনারা দুজন সরে দাঁড়ালেন, কারণ ওনারা আরিশকে ভালো করেই জানেন। আরিশ মিথ্যে বলে না, যখন সে বলেছে সে যাবে, বাধা দিলে সে যাবেই। তার কারো ওপর ভরসা করে চলা লাগে না, নিজের কাজ খরচ সে নিজেই করে নিতে পারে। এই 7 বছর আরিশ বাহিরে কাটালেও একটা টাকা তার বাবা কিংবা জ্ঞানটানারের টাকার খরচ করেনি, নিজের টাকায় করেছে। ওনারা সরে দাঁড়াতেই আরিশ দরজা থেকে বের হতে নিলে জুথি ফুপিয়ে হেসকি দিতে দিতে ওর বড় আম্মু সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, মা, তোমার ছেলেকে বলো না আমাকে এইভাবে ভুল না বুঝতে। ভেবে ভয় লাগে তো, ওনাকে কেমন রেগে আছে ও। আম্মু, আমার হাতটা ছাড়তে বলো না। তৎক্ষণে আরিশ ওকে টেনে সিঁড়ি পর্যন্ত আসতেই সানজিদা খান ওদের যাওয়ার দিকে অসহায় করুণ দৃষ্টিতে তাকালেন। আরিশ এতটাই জোরে সিঁড়ি থেকে নেমে আসছিল, যদি ওর সাথে তাল মেলাতে না পেরে উস্টা গিয়ে আরিশের পিঠে মুখ থুবড়ে বাড়ি খেল, যার দরুন নাকে কপালে ভীষণ ব্যথা পেল। আরিশ চলে যেতেই মাহমুদ খান রাদিফের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, তোমাকে জন্ম দেওয়াটা কি আমাদের ভুল ছিল রাদীপ? আব্বু। ওর বাকিটুকু কথা লিমা খান আর শুনলেন না, তার আগেই ওর কাছে এসে থাপ্পড় বসিয়ে বললেন, তোকে সেদিন কতবার বুঝলাম, রোদের সাথে তোর বিয়ে ঠিক করলাম, আর তুই? বাবা মা এতটাই হেলা তুচ্ছ তোর কাছে যে আমাদের কথার অবাধ্য হয়ে। আম্মু, আমি রোদকে নয় জ্যোতিকে ভালো। আর একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। একটা কথা আমি ভালো করে বুঝে গেছি, তুমি কোনোভাবে শোধরাবে না। ভেবেছিলাম তোমার আর রোদের বিয়েটা কয়দিন বাদে দিব, কিন্তু না, তুমি কালকে ইভার বিয়ে আসরে রোদকে বিয়ে করবে আর আমাদের মুক্তি দিবে। বলে লিমা খান মুখ অন্যদিকে ঘোরাতে রাদিফ ওর আব্বুর কাছে এসে বলল, আব্বু, আম্মুকে একটু বোঝাও না। বলে ওনারা সবাই চলে গেলেন, রেখে গেলেন এক হেরে যাওয়া ব্যথিত পুরুষকে। রাদীপ জানে লিমা খান মাহমুদ খান যখন বলেছে তখন রোদকে বিয়েটা ওকে কালকেই করতে হবে, না মানতে চাইলেও মানাতে হবে। রাদীপ নাক ফুলিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিল, সে হারিয়ে ফেলল স্বপ্নে বোনা রঙিন মানুষটাকে। রাদীপ আর সইতে না পেরে দপ করে হাঁটু গেড়ে মেঝেতে বসে চিৎকার দিয়ে বলে উঠল, ভালোবাসা অসহায়, যদি মানুষটা ভুল হয়, আমিও ভুল ছিলাম, তাই তো হারালাম। তবুও খুব করে চাইছিলাম, নিয়তির কাছ থেকে আমি চিরতরে হারালাম। তখন আরিশ জুথিকে রোমে নিয়ে ওকে পেছন থেকে টেনে সামনের মেঝেতে ফেলে দরজা আটকে জুথির দিকে ঘুরে চেঁচিয়ে বলল, অনেকবার নিষেধ করেছিলাম, আমার অবাধ্য হবি না, অবাধ্য হবি না। তোকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, ভেতরটা ফেটে যায়, পুরো শরীর তাও তাও করে চলে। আজ তোকে আমি। আমার কথা তো একবার শুনুন, আমার ভুল হয়ে গেছে। হায় চুপ, আমাকে কি তোর নায়ক মনে হয় যে তোর ওই ন্যাকা কান্না দেখে তোকে ক্ষমা করে দেব? আমার সামনে একদম কাঁদবি না, চোখ থেকে দ্বিতীয়বার পানি বের করার সাহস দেখাবি না, কারণ আমি ভিলেন। আমি কাউকে সামান্যতেও ক্ষমা করি না, নিজের না হলে মেরে দিই, আর নিজের হলে সেটা ছিনিয়ে নিই। আর প্রসঙ্গে যখন তুই, তাহলে বরাবর আমিই ভিলেন। জুথি আরিশের রাগ বাড়তে দেখে কান্নার তোপে হুঁশ হারিয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে, আমি এক্ষুনি চলে যাব। ওর মুখের কথা শেষ করার আগে আরিশ জুথির একটু কথায় রাগে শূন্য হয়ে পরনের বেলটা টেনে খুলে জুথির ছোট্ট শৈলে আঘাত করতে করতে বলল, হাফ ফুটের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে থাকবি না বলার? তোকে তো আমি আজ। বলে বেল্ট দিয়ে 4-5টা বাড়ি দিতেই জুথি মার সহ্য করতে না পেরে মেঝেতে নেতিয়ে গেল, কেমন কান্না করাটাও ভুলে গেল। তার মাথা ভন ভন করে ঘুরছে, এতক্ষণ এভাবে কান্না করার জন্য তার উপর এভাবে মার ও এই 7 বছরে খায়নি। এমন নয় যে ও মোটেও মার খায়নি, সে সবার হাতে অসংখ্য থাপ্পড় খেয়েছে,
থাপ্পড় খেতে খেতেই এই পর্যন্ত বড় হওয়া। যুথি কোনো রকম শ্বাস নিল। তার শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে। তৎক্ষণে আরিশ যুথির কান্নার শব্দ না পেয়ে হাতের বেল্টটা ছুঁড়ে অন্য পাশে ফেলে বলল, এভাবে বেল্ট দিয়ে মারলে তুই মরে যাবি, তখন আমি কিভাবে থাকবো? কিন্তু তোকে এভাবে আরও ছেড়ে দিব না। আজ তোকে সম্পূর্ণভাবে আমার করে নেব। তখন আর পরপর সেদিকে তাকাতে মনে হবে তুই শুধু আমার, এখন তুই আমার ব্যক্তিগত নারী। বলে আরিশ শৈলে জড়ানো পাঞ্জাবিটা খুলে যুথির কাছে আসতেই যুথি নিভু নিভু চোখিয়ে আরিশের দিকে তাকালো। আরিশের বলা, তোকে সম্পূর্ণ আমার করে নেব। বাক্যের মানে সে ঠিকই বুঝেছে, তবে আজ এসব কিছু হলে যুথি এবার সত্যি মরে যাবে। যুথি আরিশকে বারবার বলতে চাইলো আরিশ যেন ওর সাথে এমন কিছু না করে। ও মোটেও ওর সাথে আরিশকে সহ্য করতে পারবে না, সে ভীষণ উইক। যুথি তো আজ তার আরিশ ভাইকে মনের কথা বলতে চাইছিল। ও তো নিজেই চাইছিল ওদের দুজনের সম্মতিতে আজ এই রাত স্মরণীয় হোক। সেখানে কি থেকে কি হয়ে গেল। আরিশ তাকে বুঝতে চাইল না, তার কথা শুনল না। যুথি নিভু নিভু চোখ করে আরিশের দিকে চেয়ে থাকলো, তবে আরিশ যেন যুথির চোখের ভাষা বুঝল না। আরিশ যুথির কাছে এগিয়ে ওর শরীর থেকে সিল্কের শাড়িটা বুকের ওপর থেকে টেনে সরিয়ে শাড়িটা খুলে মেঝেতে ফেলে দিল। আরিশ তার মৌকে নিজের করবে বলে দুটো শরীরকে আজ একত্রিত করে দিল। বিষাক্ত পরিস্থিতিতে মিলন হলো দুটি হৃদয় ও দুটি শরীরের। আরিশ 10 মিনিট যুথিতে মত্ত থেকে ক্লান্ত হয়ে যুথির বুকের উপর শুয়ে পড়তেই 2 মিনিট পার হতেই যুথির কোনো রেসপন্স পেল না। পাবে কি করে? যুথি তো সেই 6-7 মিনিট আগে সেন্সলেস হয়ে গেছে। আরিশ যুথির রেসপন্স না পেয়ে মুখটা তুলে যুথির মুখের দিকে তাকাতেই দেখে যুথি হুঁশে নেই, না আছে কোনো রেসপন্স, না নিঃশ্বাস নিচ্ছে। যুথিকে নিঃশ্বাস নিতে না দেখে ওর মুখ থাপড়ে বলল, বউ, ব্যথা পেয়েছ? আমি কি তোমাকে জোরে ব্যথা দিয়েছি? এই বউ। যুথির কোনো সারা শব্দ না পেয়ে দ্রুত উঠে বসে ওর দিকে ভালো করে তাকাতেই দেখে বিছানার চাদরে রক্তের দাগ চিকচিক করছে। যুথির উন্মুক্ত শরীরে মারের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে কালচে বর্ণ ধরে। যুথির শরীরে ওর নিজের করা আঘাতের এমন অবস্থা দেখে কলিজা দাউ দাউ করে উঠল ওর। গলাটা ঢোক গিলে ভিজিয়ে নিল। সে রাগের তোপে ছোট্ট মেয়েটার সাথে কি করেছে স্মরণে আসতেই তৎক্ষণে যুথিকে টেনে ওর হাঁটুর উপর মাথাটা রেখে বলল, আমার শোনো, আই এম সরি, আর এমন হবে না। চোখটা খোলো প্লিজ জান। কোনোভাবে কোনোরকম যুথির রেসপন্স না পেয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে শ্বাস ফেলতে ফেলতে উন্মাদের মতো বলল, মৌ, এই মৌ, কথা বলছিস না কেন? কথা বল মৌ, মৌ রে, চোখটা খোল। এই জান, জান রে, বিশ্বাস কর, আমার তোকে এভাবে মারবো না। এখন তো তুই সম্পূর্ণ আমার হয়ে গেছিস, আমাদের বিলীন হয়েছিস। এখন আর কেউ তোকে ভালোবাসার কথা বলতে পারবে না, তোর দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। বউ, বউ, তোকে কি বেশি ব্যথা দিয়েছে? তাহলে বল, আর নয়তো বেল্ট দিয়ে আমাকে মার, তবু চোখটা খুলবো। ও বউ, বউ রে, আমার হৃৎপিণ্ড, আমার নিঃশ্বাস, তোকে ছাড়া আমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে বউ, বুঝতে পারছিস না তুই? আরিশ পাগলের মতো করে কথাগুলো বলে যুথির হাতের পালস চেক করতেই দেখে ওর পালস খুবই সামান্য। এটা দেখে আরিশ দ্রুত উঠে দাঁড়ালো। ওর শরীরে কোনো পোশাক নেই। ও সে অবস্থায় দ্রুত দরজা পর্যন্ত আসতেই ওর স্মরণে এলো ওর শরীরে কোনো রকম পোশাক নেই। এটা দেখে আরিশ রুমের মধ্যে আবারও ফিরে এসে দ্রুত একটা হাঁটু পর্যন্ত আন্ডারপ্যান্ট পরে কভার খুলে যুথির একটা পাজামা গোল ফরক নিয়ে ওকে পরিয়ে কোলে নিয়ে সোফায় রেখে রক্তে মাখো মাখো হওয়া চাদরটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে যুথির কাছে এসে ওকে আবারও কোলে তুলে বিছানায় শুইয়ে দরজাটা খুলে দ্রুত পায়ে হেঁটে সানজিদা খানের রুমে এসে পাগলের মতো করে বলল, আম্মু, আমার বউ কথা বলছে না, কান্না করছে না, দেখো না ওর কি হয়েছে, ওকে একটু বলো না আমার সাথে কথা বলতে। আম্মু, আমার বউ কথা বলছে না, কান্না করছে না, দেখো না ওর কি হয়েছে, ওকে একটু বলো না আমার সাথে কথা বলতে, আমার কষ্ট হয়তো। আরিশের গায়ে কোনো ধরনের পোশাক নেই, শুধু আছে হাঁটুর পর্যন্ত পরা আন্ডারপ্যান্ট। ওর অবস্থা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো হয়ে সামনের দিকে ছড়িয়ে আছে, চোখে মুখে অসহায়তা, মনে হচ্ছে অতি প্রিয় কিছু হারানোর উন্মাদনা তার মধ্যে বিরাজ করছে। ভারী শ্বাস নিঃশ্বাস সব মিলিয়ে সানজিদা খানের ওকে পরখ করা হয়ে গেলে উনি আন্দাজ করে সবটা বুঝে যান তার ছেলে ওইটুকুখানি মেয়েটার সাথে কি করেছে। ওনার এসব বুঝে আসতেই উনি লজ্জায় আরিশের থেকে চোখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়াতে দেখে সাফন খানেরও ওই একই অবস্থা। তাই সানজিদা খান ওনার দৃষ্টি দ্বারা ইশারায় স্বামীকে বোঝাতে চাইলেন, ছেলে তোমার প্রশ্ন করছে, উত্তর দাও। বিষয়টা ছেলের হলেও করণীয়তা বলা যেত, সেখানে ছেলের বউয়েরটা
সে কিভাবে বলবেন? যে কুকর্ম করার সে তো ছেলে নিজেই করেছে। তবে সাফওয়ান খান ওনার ইশারার কথা বুঝতে পেরে উনিও ইশারা দ্বারা বোঝালেন। সাফওয়ান খান ইশারায় ওনাকে কথাগুলো বুঝিয়ে লজ্জায় মাথাটা নিচু করে রুমের বারান্দায় চলে গেলেন। তা না হলে তার নির্লজ্জ উন্মাদ ছেলে কখন কোনটা ফট করে বলে ফেলে, তখন তার স্ত্রীর সামনে মাথা কাটা যাবে। একই ছেলে জন্ম দিয়েছে সে, তখন গুরু গম্ভীর রাগিয়ে ছেলেটার মাথা থাকবে। উনি এসব ভেবে চলে যেতেই সানজিদা খান আরিশের দিকে ঘুরতেই আরিশ নিজের চুলগুলোকে পাগলের মতো হাত বোলাতে বোলাতে করুণ কণ্ঠে বলল, ও মা, আমার বউকে সুস্থ অবস্থায় এনে দাও। আমার পাখি আমার সাথে কথা বলছে না, কেমন নিথর দেহে পড়ে আছে। কেন আল্লাহ কি আমাকে অদৃশ্য শক্তি দিয়ে পাঠিয়েছেন যে তোমার বউকে সুস্থ করে দিব? আম্মু, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি তো বন্ধ হয়ে মরে যাব। তখন বলেছিলাম না মেয়েটাকে নিয়ে যেও না, তোমার মাথা ঠিক নেই। এতটুকু মেয়ে কত মার খেতে পারে, তুমি কি ওর শরীরে আঘাত করেছো? শেষ কথাটা ভ্রু কুঁচকে বললেন। আরিশ চুপ হয়ে আছে দেখে উনি মুখ ঘুরিয়ে কড়া কণ্ঠে বললেন, তোমার বউ সে, তুমি কি করবে না করবে সেটা তুমি গিয়ে ঠিক করো। আরিশের মুখে অসহায়তা প্রকাশ পেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। হাঁটু ঘিরে মায়ের পা জড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কণ্ঠ খাতে নামিয়ে বলল, আম্মু, আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করেছে জানি না। আমার বউকে আমার লাগবে, ওকে সুস্থ করে এনে দাও। ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না মা। কথাগুলো বলার সাথে সাথে ওর কান্নার তো ক্রমশই বাড়ছিল। দেখে সানজিদা খান এবার শক্ত খোলস ছেড়ে নরম হয়ে আসলেন। আরিশের এমন নাজেহাল করুণ অবস্থা দেখে উনি মনে মনে ভাবলেন, আমার এত বড় ছেলেটা ওটুকু খানি মেয়ের জন্য কেমন অস্থির হয়ে পাগলামি করছে, কেমন বেহাল অবস্থা করেছে এতটুকু সময়ের ব্যবধানে। তাছাড়া তার গম্ভীর রাগী বদমেজাজি ছেলে কারো জন্য এভাবে কান্না করছে হারিয়ে ফেলার ভয়ে। তিনি বুঝলেন অতিরিক্ত আসক্তি মানুষকে প্রবল কাঙ্ক্ষার করে দেয়, যার শিকার হয়েছে আরিশ। উনি এই কথাগুলো ভেবে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠে বলেন, তোমার শরীরের পোশাক নেই, যেটা পরে ছুটে এসেছো দেখতে বাজে লাগছে। রুমে গিয়ে লুঙ্গি পরে নাও, আমি ডক্টরকে ফোন দিয়ে আসতে বলছি। খানমহল জুড়ে নীরবতা বিরাজমান করছে। ছোটরা সব বড়দের আদেশে যে যার রুমে শুয়ে পড়েছে। যদিও তাদের মনে কৌতূহল হঠাৎ হলোটা কি। তখন আরিশ সানজিদা খানের কথায় রুম থেকে চলে আসতে প্রায় 20 মিনিটের মাথায় ওনাদের ব্যক্তিগত কাঙ্ক্ষিত ডক্টর আহিম হাওলাদার আসেন। হঠাৎ এই রাতে পরিচিত ডক্টর বাড়ি বয়ে আসছে, সবার দৃষ্টি সেদিকে যায়। বাড়ির কেউ তো অসুস্থ না, তাহলে ডক্টর এলো কেন? ভেবে ফাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতেই সানজিদা খান সবার উদ্দেশ্যে করা কণ্ঠে বলেন, অনেক রাত হয়ে গেছে, কালকে বাড়িতে বিয়ে, শরীর সুস্থতার জন্য সবাই গিয়ে শুয়ে পড়ো। ওনার কথায় কেউ আর কথা বাড়ালো না। নিঃশব্দে যে যার জায়গা ত্যাগ করলো। তবে মনে প্রশ্ন রয়েই গেল, ডক্টর আঙ্কেল কেন এলো? ওরা যে যার রুমে চলে যেতেই উনি ছেলের কুকর্মের কথা আর কাউকে জানালেন না। আর রাদিফ রোদের বিয়ের বিষয়টা লিমা খানেরই বলে দিয়েছেন কিছুক্ষণ আগেই। এতে বিনা বাক্যে রাজি হয়েছেন ওনার সেজুজা দেবর। সানজিদা খান ডক্টরকে নিয়ে আর দাঁড়ালেন না। আরিশের রুমে নিয়ে আসতেই আরিশ ডক্টরকে দেখে তেতে উঠে বলল, গরুর ঘাস কাটছিলেন নাকি? দেখছেন না আমার বউ চোখ খুলছে না, আমার সাথে কথা বলছে না, এত দেরি হয়েছে কেন? আরিশকে রেগে যেতে দেখে সানজিদা খান রুমের ভেতরের এসে চেয়ার টেনে ওনাকে বসাতেই উনি চশমাটা ঠিক করে আর চোখে একবার আরিশের দিকে তাকালেন। এই ছেলের সম্পর্কে সে বেশ কথাই শুনেছে। এই ছেলের স্বভাব তার জানা। কিছুদিন আগে বাইক রাইডে হাতে ইনজিওর হলে ওনার কাছেই গিয়েছিল। তখন ওনার আসতে সামান্য দেরি হওয়ার দরুন পুরো হসপিটাল কাঁপিয়ে তুলেছিল। সেসব কথা ভেবে উনি শ্বাস ফেলে যুথের দিকে তাকিয়ে ওর পালস চেক করতেই ওনার চোখ বড় বড় হয়ে যায়। সাথে সাথে উনি বলে ওঠেন, কি হয়েছিল মেয়েটার সাথে? ওর পালস এত কম কেন? ডক্টরের কথায় আরিশের ডাইরেক্ট উত্তর, ইন্টিমেট হয়েছিলাম দুজন, আর কিছু? ওর ডাইরেক্ট স্বীকারোক্তিতে ডক্টর পাশাপাশি সানজিদা খান কেসে ওঠেন। ছেলের মাথা কাজ করছে না উনি বুঝতে পারছেন। তাই বলে আরিশ যে এভাবে উত্তর দেবে ওনার ধারণা ছিল না। ডক্টর আহিল কথা ঘুরিয়ে বলেন, ওনাকে অক্সিজেন দিতে হবে, ওনার শ্বাস প্রশ্বাস খুবই দুর্বল, ওঠানামা করছে, পাশাপাশি স্যালাইন। তাহলে দিচ্ছেন না কেন?
আরিশের কথা ডক্টর আহিল স্বস্তি ছাড়লেন। ভাগ্যিস আজ ওনার ব্যাগে অক্সিজেন মাস্কটা ছিল। এই তো কিছুক্ষণ আগে উনি শ্বাসকষ্টের রোগী দেখতে বাড়ি বয়ে যাবেন করে মাঝপথে খানবাড়ির ইমার্জেন্সি ফোন পেয়ে দ্রুত গাড়ি ঘুরিয়ে এখানে আসেন। তাই তাড়াতাড়ি করেন লেদার ব্যাগের পাশ থেকে ছোট অক্সিজেন কনস্ট্রিক্টর মাস্কটা বের করে যুথির নাকে মুখে সেট আপ করে। ওর হাতে স্লাইন লাগিয়ে বসে পড়তেই আরিশ যুথির গালে হাত রেখে ডক্টরের দিকে ভ্রু কুঁচকে বলল, আপনি কোন বারে ডাক্তারি করছেন? আমার বউ তো চোখ খুলছে না। এই দাঁড়ান, আপনি আমার কোঠার ডাক্তার না তো? কোঠার ডাক্তার হতে যাব কেন? আর আপনার বউ চোখ খুলছে না সেটা আপনার হটনেস দেখানোর আগে মনে ছিল না? আমি আমার বউয়ের সাথে কি করবো সেটা আপনি বলে দিবেন। ডক্টর আহিল আর কথা বাড়ালেন না। কোথা থেকে কোথায় নিয়ে যাবে এই ছেলে কে জানে। তাই দ্রুত চলে যাওয়ার জন্য সানজিদা খানের দিকে তাকিয়ে বললেন, মিসেস খান, আমার একজন শ্বাসকষ্টের রোগী দেখতে যাওয়ার কথা, সেখানে যেতে হবে। আর ওনার জ্ঞান হয়তো 24 ঘন্টার পর ফিরবে। শরীর ব্যথার জন্য ওষুধ দিয়ে গেলাম, জ্ঞান ফিরলে খাইয়ে দিবেন। সানজিদা খানের সম্মতি পেয়ে ডক্টর আহিল উঠে দাঁড়ালেন। অতঃপর ব্যাগপত্র গুছিয়ে নিঃশব্দে চলে গেলেন। ডক্টর আহিল চলে যেতেই সানজিদা খান শ্বাস ফেলে ছেলের দিকে তাকিয়ে বললেন, ডক্টর কি বললো শুনেছো? আশা করি মেয়েটার জ্ঞান ফেরানোর জন্য ওর উপর চাপ তৈরি করবে না। বলে উনি আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে গেলেন। সানজিদা খান চলে যেতেই আরেক যুথির মাথাটা উড়ুর উপর রেখে ওর কপালে চুমু খেয়ে ঠোঁট কামড়ে কান্নাটাকে সংবরণ করার চেষ্টা করল। তবে তাতে সে সফল হয়নি। তার পুরুষালী চোখ দুটো লাল টইটুম্বুর হয়ে আছে। কখন জানি টুপ টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হলো তাই 2 ফোঁটা 3 ফোঁটা নয়, ঝরঝর করে বৃষ্টির মতো স্রোত বইতে লাগলো ওর 2 চোখ থেকে। মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট স্বরে 2টো লাইন, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। মনেরই কুলো ঘুম দিয়েছে প্রেমের মাসুম, চাউনিরা দিশে হারা তোর কাছে চাই ইশারা, আজ বারে বার কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। আরিশ ঠোঁটে ঠোঁট চেপে হাত দুটো মুঠি বদ্ধ করে চোখ দুটো বন্ধ করে নিল। মাথাটা গিয়ে ঠেকলো খাটের হেডবোর্ডের সাথে। তখনও তার বন্ধ চোখ থেকে আপনা আপনি পানি ঝরছিল। ভারী নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে ওভাবে আর বসে থাকতে পারল না। তৎক্ষণে উঠে দাঁড়ালো। ভীষণ রাগ হচ্ছে নিজের প্রতি নিজের। আরিশ 1 পা 2 পা পিছিয়ে হঠাৎ করে মুঠিবদ্ধ ডান হাত দ্বারা দেয়ালে আঘাত করতে ঘুষিটা গিয়ে পড়ল ড্রেসিং টেবিলের আয়নার উপর। সাথে সাথেই সেটা ফাটল হলো। আরিশের পরবর্তী আবারও তীব্র ঘুষি পড়ায় সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে সেখানের কাজ ঢুকে এলো আরিশের ডান হাতের তালুতে। সাথে সাথেই কাজ ঢুকে যাওয়া জায়গা থেকে গরম তরল রক্ত বেরিয়ে এলো। সেদিকে কোনো খেয়াল দিল না আরিশ। কাজ ঢুকে যাওয়া হাতটা পরপর একই জায়গায় ঘুষি দিতে তালুটা প্রায় থেতলে গেল। তবে সে শান্ত হলো। এই হাতটা দিয়েই সে তার কলিজা পাখিকে আঘাত করেছে। তাহলে এই হাত সুস্থ থাকুক, সে সেটা কি করে হতে দেয়? তাই তারও শাস্তি পাওয়া উচিত। ঘড়ির কাঁটা টিক টিক করে সময়ের পর সময় শেষ হয়ে কেটে গেছে 3টা দিন। যুথির সেন্স এখনও ফেরেনি। সে এখনও ওভাবে নিথর দেহে পড়ে আছে। তবে এই 3 দিন ঘটে গেছে অনেক কিছু। আরিশের অতিরিক্ত পাগলামি, খাওয়া দাওয়া ছেড়ে দেয়া, সারাদিন রুম বন্দি হয়ে যুথির পাশে অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকা, সবই যেন ওর অজানাই রয়ে গেল।
আজ 3 দিন পর যুথির শরীর নড়ল, হাতে পায়ের আঙুলগুলো হালকা হালকা জেগে জেগে উঠল। বেশ সময় এমন হতেই যুথি এপাশ হতে ওপাশ ফিরতেই আস্তে আস্তে করে চোখ দুটো মেলল। চোখ দুটো মেলার সাথে সাথে আবারও বন্ধ করে নিল। অতঃপর আস্তে আস্তে করে আলোর সাথে একটু একটু করে চোখ দুটো মানানসই করে তাকাতেই ওর সাথে হওয়া ঘটনার কিছুই ওর স্মরণে এলো না। তবে মাথাটা ওর খুবই ভারী লাগছে। পরপর সজাগ হওয়ার পর বড় বড় দুটো নিঃশ্বাস নিয়ে নিল। যদি ওভাবেই কিছুক্ষণ শুয়ে রুমের দিকে চোখ বোলাতেই দেখলো এটা পরিচিত একটা রুম, যেখানে থাকতে তার ভীষণ ভালো লাগে, স্বস্তি ফিল হয়। কিন্তু আজ যেন তার উল্টোটা হলো। রুমটা আরিশের স্মরণে আসে তখনকার ঘটনা মস্তিষ্কে টনক নাড়ল। সাথে সাথে ওর চোখে পানি জড়ো হয়ে গেল। অভিমানের পাল্লাটা হলো দ্বিগুণ ভারী। যুথি চোখের পানিটুকু মুছে বিছানা থেকে উঠতে নিলে শরীরে ব্যথা অনুভব করল। মনে হলো ওর দুপাশ অবশ হয়ে আছে। হবে না কেন? সে সময় আরিশের করা কাজগুলো কি সে ভুলে গেছে? একদমই না। তার জন্যই তো তার শরীরটা এত ব্যথা। তবুও হাল ছাড়ল না। কোনোরকম ঠেলে ঠুলে উঠে পা দুটো মেঝেতে রাখবে, ঠিক তখনই আরিশ বারান্দা থেকে রুমের মধ্যেই আসছিল। তখন বিছানার দিকে তাকাতে যুথিকে এভাবে নামতে দেখে দ্রুত পায়ে হেঁটে ওর পাশে বসে ওকে টেনে সজোরে বুকের সাথে চেপে ধরে বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বউ, আমার জান, আমার শোনো, তোর সেন্স এসছে, আমাকে ডাকলে না কেন? যুথি আরিশের হঠাৎ এমন কাজে কিছুক্ষণ স্তব্ধ থাকলো। অতঃপর ওকে ও নরম হাত দ্বারা ঠেলে সরানোর চেষ্টা করতেই আরিশ নিজেই সরে গেল, তার মৌ কি করতে চায় দেখার জন্য। আরিশ যুথিকে ছেড়ে দিতেই যুথি ওর দিক না তাকিয়ে এক হাত বিছানায় অন্য হাত আরিশের উরুর উপর ভর করে উঠে দাঁড়িয়ে সামনে এক পা বাড়াতেই মাথায় চক্কর দিতেই শরীরে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে তৎক্ষণে আরিশ শক্ত হাতে ওকে ধরে পুনরায় বিছানায় বসিয়ে ওর পায়ের কাছে মেঝেতে হাঁটু ঘিরে বসে। ওর হাত দুটো ওর হাতের মধ্যে নিয়ে চাপা কণ্ঠে বলল, সমস্যা কি? আমাকে দেখতে পাচ্ছিস না? যুথি আরিশের কথার তখনও মুখ অন্যদিকে ঘুরিয়ে চুপচাপ বসে আছে দেখে আরিশ একটু জোরেই বলল, কিছু জিজ্ঞেস করছি তো, উত্তর দিচ্ছিস না কেন? আরিশের ধমক দেওয়া কথায় যুথি হালকা কেঁপে উঠল। তবুও সে আরিশের দিকে চাইল না। যুথি অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে দেখে আরিশের মেজাজ চমকে উঠে গেল। আজ 3 দিন পর প্রিয়সী তার সামনে বসে, অথচ তার সাথে কথা বোঝে না, এটা সে মানতে পারল না। আরিশ উঠে বিছানার অপর পাশে বসে যুথিকে টেনে ওর দিকে ঘুরিয়ে দু হাত দ্বারা ওর দুগালে হাত রেখে দুগালে ঠোঁটে চুমু খেয়ে বলল, কি হয়েছে বল আমাকে। যুথি তখনও ওর দিকে না তাকিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে রাখলো। দেখবে না সেই পুরুষকে, যে পুরুষ ওকে বিশ্বাস করে না, যে পুরুষ ওর অভিমান বোঝে না, তাকে তার লাগবে না। যুথি কোনোভাবেই ওর কথার রেসপন্স করছে না দেখে রাগে ওর মস্তিষ্ক টনটন করে উঠল। রাগ সংবরণের জন্য জোরে জোরে নিঃশ্বাস ফেলে ওর বাহু চেপে বলল, মুখি বাবা হয়েছে? জিজ্ঞেস করছে, গায়ে লাগছে না? সমস্যা কি? কথা বলছিস না কেন? যুথি আরিশের চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ব্যথা লাগছে, আমার ব্যথা পাচ্ছি। আরিশ শ্বাস ফেলে আস্তে করে ওর বাহু ছেড়ে ওর হাত দুটো ওর হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, তুই তো কিছু খাস নে, আমি খাবার নিয়ে আসছি। আমি গোসল করব। মানে তোর মাথা ঠিক আছে? তোর শরীরে জ্বর, আর এখন তুই গোসল করবি? যুথির বেশ মেজাজটা খারাপ হলো। এই লোক নিজে ওর সাথে এত সব করে এখন বলছে গোসল করবে, সেটার মানে? তাই চোখ দুটো বন্ধ করে আস্তে করে বলল, বললাম তো গোসল করব। সম্ভব না, জ্বর উঠবে। আমি শুয়ে নেব। হাফ ফুট, কথা গায়ে লাগে না? আরিশ আবারও ধমক দিয়ে কথা বলছে দেখে কণ্ঠটা নিচু করে আস্তে বলল, ওসব করার সময় মনে ছিল না? আরিশ এবার বুঝতো ও এত করে গোসল কেন করতে চাইছে, তাই বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আজ করার প্রয়োজন নেই, শরীর ঠিক হলে জ্বর নেমে গেলে করে নিস। নোংরা লোক। আমি সেটাই। যুথি আরিশের প্রতিটা কথার উত্তর অন্যদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে দেখে আরিশের মুখটা চেপে ওর দিকে ঘুরিয়ে বলল, আমার খিদে পেয়েছে, খাবার নিয়ে আসুন। ঠিক আছে, তুই এখানে বসে থাকবি, আমি এক্ষুনি খাবার নিয়ে চলে আসবো।